সামিরা কিংবা ডন যারা আসামি আছে এরা কবে আইনের আওতায় আসবে? আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি মানে উভয় সাইটে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আমরা তাদের অবস্থান শনাক্ত করলে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুর থেকে একজন ভক্ত ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে সে কাঁদতেছে, কান্না করতেছে, কান্না করে বলতেছে যে যেভাবে হোক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সে আমাদের খুবই অনুরোধ জানাইছে। সামিরা এবং ডনকে যদি অ্যারেস্ট করে ফেলে রিমান্ডে আনলে অটোমেটিক বের হয়ে যাবে, দেরি করলেই আবার সেই 29 বছরে পৌঁছাবে। আমাদের বাংলা সিনেমার যে একজন অ্যাক্টর ছিল সালমান শাহ, অর্থাৎ সে যে মারা গেছিল এই বিষয়টা নিয়ে তার মৃত্যুটারে দেখানো হয়েছিল সুইসাইড হিসেবে, বাট এখন আদালতে একটা রিভিশন পিটিশন দেওয়া হয়েছে সেই তদন্তের এগেইনস্টে। সেই রিভিশন পিটিশনে কিন্তু আদালত অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ দেওয়ার পর এখন কিন্তু আদালত অর্ডার দিয়ে দিয়েছে। আমি চাই সালমান শাহর সুখ তদন্তর মাধ্যমে 100% বিচার হোক, প্রতিটি আসামি দ্বারা আইনের কাঠগড়ায় এনে তাদেরকে ফাঁসি হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, যখন থেকে আদালতের পক্ষ থেকে নতুন করে সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তখন থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, বেরিয়ে আসছে একের পর এক সব সত্য তথ্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুখোশ উন্মোচিত হচ্ছে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিনভাবে ফেঁসে যাচ্ছে একে একে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন, আজিজ মোহাম্মদ ভাই সহ আরো অনেকেই। পুলিশ জানাচ্ছে যে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে আদালতের তরফ থেকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে আসামিদেরকে। তারা যদি নিজে থেকে আত্মসমর্পণ না করে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে পুলিশের পক্ষ থেকে কি জানানো হলো, আসামিদের কি গ্রেপ্তার করা হবে, কখন কবে তারা গ্রেপ্তার করবে, কেন এখনো পর্যন্ত তারা আসামিদেরকে গ্রেপ্তার করছে না, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সে সমস্ত বিষয়ে কি জানালো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে। রমনা থানার ওসি তিনি কি বললেন, তিনি কি আলামত পেয়েছেন। আপনারা সকলে অবগত আছেন, সালমান শাহর ইস্কাটনের বাসা পরিদর্শনে গিয়েছিলেন তিনি, এবং সেখানে গিয়ে কি নতুন কোনো আলামত তিনি পেয়েছেন কিনা সেটাও আমরা শুনবো তার মুখ থেকে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি মানে উভয় সাইটে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনা জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে সেই কার্যক্রমগুলো অলরেডি করেছি। আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে। বাংলাদেশে সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কিংবা একটি ঘটনা, সেটা হচ্ছে সালমান শাহ। 29 বছর ধরে যার বিচার কাজ চলছে, এইটার বর্তমান আপডেট কি? আপনারা জানেন, বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অমর নায়ক সালমান 1996 সনের 6 সেপ্টেম্বর অকাল প্রয়াত হন। তো সালমান মারা যাওয়ার পর একটা অপমৃত্যু মামলা হয় রমনা মডেল থানায়। পরবর্তীতে সালমানের পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে একটি ফৌজদারি রিভিশন মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটি হত্যা মামলা নেওয়ার জন্য রমনা মডেল থানাকে নির্দেশ প্রদান করে। সেই নির্দেশনা মোতাবেক আমরা একটি হত্যা মামলা নিয়েছি। মামলা রেকর্ড করার পর মানে মামলার যে বাদী এজাহারকারী সালমানের মামা জনাব আলমগীর কম্পু সাহেব, উনি এর বাদী হয়ে মামলা করেছেন। 11 জন এজাহারনামী আসামি আর অজ্ঞাতনামা আসামি দিয়েছেন। তো এই মামলা নেওয়ার পরে মামলার যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি, মামলার যে রুটিন কাজগুলো, এই মামলার ঘটনাস্থল পরিদর্শন করা, আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, এই যাবতীয় কার্যক্রম আমরা শুরু করেছি। মানে অনেক দিনের তো মামলাটা, এইটা জট খোলা সম্ভব কিনা, মানে এবার রমনা থানা পাচ্ছে কিনা? দেখেন, এটা তো আসলে দীর্ঘদিনের একটা বিষয়, প্রায় 3 দশক 29 বছর আগের ঘটনা। তো আমরা আশা করতেছি যে আমরা চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। আর মামলার যে প্রিভিয়াস ইনভেস্টিগেশনগুলো হয়েছে, আগেকার তদন্তগুলো, এই তদন্ত রিপোর্টগুলো আমরা বিজ্ঞ আদালতে রয়েছে, ওইগুলো আমরা সংগ্রহ করবো। তদন্ত রিপোর্ট প্লাস এভিডেন্সগুলো আছে, এগুলো সংগ্রহ করে এগুলো সবগুলো যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে আমরা সামনের দিকে আগাবো।
এটা কি এক প্রকার চ্যালেঞ্জ কিনা যে এই রহস্য উন্মোচন করা? কারণ আমরা যারা 90 দশকে বড় হয়েছি, সালমান শাহর সিনেমা দেখেছি, পরবর্তী জেনারেশনে দেখেছে, তো এত জনপ্রিয় একজন নায়ক, তো সেই নায়কের এই ঘটনার রহস্য উন্মোচনটা রমনা থানা করছে কিংবা আপনারা করছেন, এটা তো মানে এটা জনগণ তো বিশ্বাস করতেই পারে না। চ্যালেঞ্জ আসলে পুলিশের কার্যক্রম কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে আমাদের, মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ নিতে হয়। চ্যালেঞ্জ মানে এটা একটা চ্যালেঞ্জ, সব ম্যাক্সিমাম কাজই আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করতেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারব। অনেক আলামত কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক আলামত আপনারা এখন চাইলেও পাবেন না, হয়তো নথি দেখতে হবে কিংবা পূর্বের রিপোর্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কিংবা অনেক আগের সেগুলো কালেকশন করতে হবে। এটা কি একটু জটিলতা হলো কিনা? না, এটা জটিলতা হওয়ার কথা না, কারণ এই রিপোর্টগুলো সবগুলাই আছে, সংরক্ষিত আছে, এগুলো তো সমস্যা হবে না আমি মনে করি। মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে একটাই, সালমান আত্মহত্যা করলো নাকি খুন হলেন? এইটাই কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত এটা। এবং মা লড়াই করছে, নীলা চৌধুরী, ওদিকে সামিরা, তারা অভিযোগ, যার বিরুদ্ধে এত অভিযোগ, আপনারা মানে কি পাচ্ছেন? সবাই কি সহযোগিতা করছে, বাদী কিংবা আসামি যারা আছে? এই মামলার এজাহারকারী যিনি আছেন সালমানের মামা, উনি তো খুবই মানে ডেডিকেটেড এই মামলার বিষয়ে। উনি সবসময় খোঁজখবর নিচ্ছেন। উনি অলরেডি ঢাকায় আছেন, আমাদের সাথে কাল দেখা হয়েছে, আজকেও দেখা হবে। ওনারা সালমানের মা এবং সালমানের তো প্রচুর ফ্যান ফলোয়ার্স দেশে বিদেশে, সবাই তথ্য দিয়ে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে। আমরা আশা করতেছি যে সবার সহযোগিতায় আমরা এই মামলাটি সামনে ভালো একটি তদন্ত বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবো। আজকে আমরা একটা জরিপ করেছিলাম, সেই জরিপের রিপোর্ট হচ্ছে এরকম যে সামিরা দেশ থেকে চলে গেছে, ডন দেশ থেকে চলে গেছে। এই ব্যাপারে আপনাদের কাছে কি তথ্য আছে? দেখেন, এই মামলা যেহেতু একটা চাঞ্চল্যকর একটি মামলা, এই মামলায় আমরা কিছু আসামির নামে আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে স্টপ লিস্ট করেছি ইমিগ্রেশন। আমরা চাচ্ছি যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে, সেই কার্যক্রমগুলো অলরেডি করেছি। আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে। আচ্ছা, এবং নতুন করে আসা, আজকেও দেখলাম হাইকোর্টের সামনে ওর দর্শক, ওর ভক্তরা জড়ো হয়েছিলেন এবং বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলছেন। এগুলো কি তদন্তে কোনো বাধাগ্রস্ত করবে? ধরেন এই চাপটা, মানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর এই ঘটনার একটা তো প্রেশার আছে, অন্যান্য মামলার থেকে এই মামলাটা একটু ডিফারেন্ট। সো এটাকে কোনো চাপ অনুভব করছেন কিনা? এটা কোনো আমরা চাপ অনুভব করতেছি না, আমরা চাপ মুক্তভাবে কাজ করতে পারছি। তবে এই যে ভক্তদের, দেশবাসীর যে এই মামলার প্রতি একটা আকাঙ্ক্ষা যে মানে মামলা কী হবে, এটা আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এই সমস্ত সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম করবো বলে আমরা বিশ্বাস করি। স্যার, সামিরা কিংবা ডন যারা আসামি আছে, এরা কবে আইনের আওতায় আসবে? আমরা এদের অবস্থান শনাক্তের জোরালোভাবে চেষ্টা করতেছি। আমরা ম্যানুয়ালি, টেকনোলজিক্যালি, মানে উভয় সাইডে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জামিনের জন্য আবেদন করেছেন সামিরা, সেই বিষয়টা নিয়ে আজকে আদালতে আসছে, সেই বিষয়টা নিয়ে কি? আচ্ছা, এই বিষয়টা আমার জানা নেই। এই জামিন তো এটা এই বিষয়টা আমার জানা নেই। জামিনটা আসলে পুরো আপত্তি হয়েছে আদালতের বিষয়। তারপর আমরা মামলার গ্রাউন্ড, সেই গ্রাউন্ড অনুযায়ী বা মামলা সে অনুযায়ী যেহেতু হত্যা মামলা, সেক্ষেত্রে আগাম জামিন পাওয়ার মানে পাই কিনা মামলায়? আচ্ছা, এটা তো পুরোটাই বিজ্ঞ আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। এই বিষয়ে আমার মতামত ঠিক হবে। ডন বা সামিরা এদের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা আপনার বা সহযোগিতা করছে? দেখেন, আসামিদের সাথে আসলে তো যোগাযোগ করার কোনো সুযোগ, কোনো অপশন নেই। আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আমরা তাদের অবস্থান শনাক্ত করলে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আজিজ মোহাম্মদ ভাই যেহেতু দেশের বাইরে, সেক্ষেত্রে তাকে যদি আসামি বসে তাকে ফেরানোর বা তাকে ইন্টারভিউর মাধ্যমে দেশে নিয়ে আসার কোনো পরিকল্পনা হয়েছে কিনা? এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দীর্ঘদিনের একটা বিষয়, 3 দশকের বিষয়। এই বিষয়ে আপনি যেটা বললেন, এই বিষয়গুলো আমরা আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক পরবর্তী স্টেপগুলো নিব। আপনি এই বিষয়ের কথা বললেন। স্যার, লাস্ট প্রশ্ন, বাংলাদেশ পুলিশ খুব গুরুত্ব সহকারে সালমান শাহর এই রহস্য উন্মোচনে কাজ করছে, এটা যদি একটু বলেন। এটা আপনারা সবাই জানেন যে সালমান অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল, বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নায়ক, অমর চিত্রনায়ক। তো এই সব ভক্তদের কথা, দেশবাসীর কথা, দেশের বাইরে যারা আছে তারাও এই মামলা নিয়ে খোঁজখবর নিচ্ছে, আমাকে ফোন দিচ্ছে তারা যে এই মামলা আপনার তদন্ত করছেন। ইংল্যান্ড থেকে ফোন দিচ্ছে, আমেরিকা থেকে ফোন আসতেছে যে এই মামলাটা আপনি কীভাবে তদন্ত করছেন, মানে কোন পর্যায়ে আছে, অগ্রগতি কী, সবগুলো বিষয়ে তারা জানতে চাচ্ছে। তো এই সবগুলো বিষয় মাথায় রেখে আমরা আগাচ্ছি। আমরা আশা করতেছি খুব ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা সবাইকে দিতে পারবো এবং একটা এই মামলা তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারবো। একটু জন্য জানি এই মামলাটা যারা আসার বা তাদেরকে সন্দেহ চোখে দেখা হচ্ছে, প্রভাবশালী আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা বলছি। তো
মানে তার ভক্তরা আবার তার সামনে মায়ের বলে প্রভাব খাটিয়ে মামলাটাকে মানে মামলায় উজু করা হয়নি। সেক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে আপনার কি প্রভাব বা বিস্তার করার চেষ্টা করছে কিনা তারা ক্ষমতা প্রয়োগ করে বা রাষ্ট্রীয় দেখেন ক্ষমতা থাকে? ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা অত্যন্ত প্রভাবমুক্তভাবে চাপমুক্তভাবে পক্ষপাতহীনভাবে আমরা পুলিশিং কার্যক্রম করে যাচ্ছি। আমরা কোনো কাজেই আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। স্যারের নির্দেশনার মোতাবেক আমরা খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা এই মামলা তদন্ত নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তদন্ত সামনে করে আমরা দিতে পারবো। জি জি, থ্যাংক ইউ। তো রিসেন্টলি আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের দেশে সবচেয়ে ভাইরাল যে নিউজটা আসলে এখন সবার মুখে মুখে চলতেছে সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার যে একজন অ্যাক্টর ছিল সালমান শাহ, অর্থাৎ সে যে মারা গেছিল এই বিষয়টা নিয়ে, অর্থাৎ তার মৃত্যুটারে দেখানো হয়েছিল সুইসাইড হিসাবে, বাট এখন আদালতে একটা রিভিশন পিটিশন দেওয়া হয়েছে সেই তদন্তের এগেইনস্টে। সেই রিভিশন পিটিশনে কিন্তু আদালত অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ দেওয়ার পর এখন কিন্তু আদালত অর্ডার দিয়ে দিচ্ছে যে এই পুরা ঘটনাটাকে একটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্য, অর্থাৎ হত্যা মামলা হিসেবে এন্ট্রি করার জন্য পুলিশকে কিন্তু ডিরেকশন দিছে ঢাকার মেট্রোপলিটন যে সেশন জাজ আছেন উনি। তো যাই হোক, এখন অনেকেই দেখলাম যে একটা বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় লিখতেছেন বা বলতেছেন যে আসামিরা কেন এখনো বাইরে, আসামিদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না। সেখানে আবার অনেকেই দেখতেছি বলতেছে যে আসামিদের অ্যারেস্ট করা সম্ভব না, প্রায় 29 বছর পর একটা মামলা রিওপেন করা হয়েছে। সো এই মামলায় তো আসলে অ্যারেস্ট করা সম্ভব না, হ্যান তেন কেউ বলছে দেশের বাইরে চলে গেছে। বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকমের যুক্তি দেখাইতেছে। অ্যাকচুয়ালি কি তাদেরকে অ্যারেস্ট করা যাবে কি না এই বিষয়টা নিয়ে আজকে আমি আসছি আপনার সাথে একটু ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করবো। দেখেন, এখানে ঘটনাটা কিন্তু 29 বছর আগের একটা ঘটনা। 29 বছর পর এই মামলাটা কিন্তু আত্মহত্যা বলেই এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এখন এটাকে হত্যা মামলা হিসেবে এন্ট্রি করার জন্য, অর্থাৎ হত্যা মামলা হিসেবে এটাকে গ্রহণ করার জন্য রমনা থানাকে কিন্তু আদেশ দিছে মহানগর আদালত, অর্থাৎ যাকে আমরা মেট্রোপলিটন সেশন জাজ বলি আর কি। এখন যেহেতু এই ঘটনাটাকে একটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্য আদেশ দিয়েছে লার্নেড মেট্রোপলিটন সেশন জাজ, সেই হিসাবে কিন্তু এখন চাইলে আসামিদেরকে অ্যারেস্ট করা সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে যে নায়ক সালমান শাহ তিনি মারা যান, তখন কিন্তু এই পুরো ঘটনাটাকে একটা আনন্যাচারাল ডেথ কেস বা ইউডি কেস হিসেবে এন্ট্রি করা হয়। এটা শুধু যে ওনার ক্ষেত্রেই করা হয়েছে তা না, এটা যে কোনো ধরনের সুইসাইডাল কেসের মধ্যেই কিন্তু এইভাবে ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস হিসেবে কিন্তু এন্ট্রি করা হয়, ঠিক আছে। আমাদের সিআরপিসির 174 ধারায় কিন্তু এই আনন্যাচারাল ডেথ কেসের কথা বলা আছে, অর্থাৎ যে কোনো জায়গায় একটা আনন্যাচারাল ডেথের ঘটনা ঘটছে, অর্থাৎ ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ সাধারণত যেভাবে মানুষ মারা যায় সেভাবে মারা যায়নি, আনন্যাচারালি মারা গেছে। এখন পুলিশ সেখানে উপস্থিত হয়ে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গেই সেখানে মার্ডার কেস নেয় না, ঠিক আছে। এটাকে প্রথমে ইউডি কেস হিসেবে এন্ট্রি করে, অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস হিসেবে এন্ট্রি করে অ্যাকর্ডিং টু সেকশন 174 অফ সিআরপিসি, ঠিক আছে। তারপরে এই ঘটনাটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করতে যদি মনে হয় যে না এখানে একটা মার্ডার কেসের ঘটনা ঘটছে বা হত্যার কোনো একটা বিষয় ঘটছে, তখন পুলিশ সেটাকে 302 ধারায় মার্ডার কেস হিসেবে এটাকে এন্ট্রি করে নেয়, ঠিক আছে। তো এই সালমান শাহের মৃত্যুর ঘটনা কিন্তু সেই 29 বছর ধরেই ইউডি কেস হিসেবেই চলে আসতেছে, ঠিক আছে। যেহেতু ইউডি কেস হিসেবে চলে আসতেছে এই জন্য কোনো সাসপেক্ট নাই, কোনো অ্যাকিউজ নাই, সো কাউকে ধরার কোনো বিষয় নেই, অ্যারেস্টের কোনো বিষয় এখানে ছিল না। কিন্তু এখন যেহেতু লার্নেড মেট্রোপলিটন সেশন জাজ অফ ঢাকা উনি যেহেতু অর্ডার দিয়ে দিয়েছে যে এটাকে একটা মার্ডার কেস হিসেবে এন্ট্রি করার জন্য, ঠিক আছে, রমনা থানাকে কিন্তু অর্ডার দিয়েছে। যেহেতু অর্ডার দিয়ে ফেলছে সেহেতু এখন যাদেরকে আসামি করে এই মামলাটা গ্রহণ করা হবে রমনা থানায়, অর্থাৎ এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের প্রত্যেককে পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারবে অ্যাকর্ডিং টু দ্য ল অফ বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশের আইনে এখন মামলাটা কিন্তু আর সেই 174 ধারায় নাই সিআরপিসির, এখন মামলাটা পেনাল কোডের 302 ধারায় দায়ের করা হবে, ঠিক আছে। যেহেতু পেনাল কোডের 302 ধারায় দায়ের করা হবে, এটা একটা মার্ডার কেসের একটা মামলা। যাই হোক, এখন অ্যারেস্ট করা তো সম্পূর্ণ পুলিশের বিষয়, আইওর বিষয়, আবার কোর্টের অর্ডারের বিষয় আছে। যেহেতু 29 বছর পর মামলাটা রিওপেন করা হয়েছে, সো কোর্ট যদি ওয়ারেন্ট ইস্যু করে তাহলে তো কোনো কথাই নেই। বাট এখানে ওয়ারেন্ট ইস্যুরও প্রয়োজন নাই, যেহেতু মার্ডার কেস, পুলিশ চাইলেই গিয়ে আইও তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে। তো যাই হোক, আপনাদের যাদের প্রশ্ন ছিল যে আসামিরা কি এখন অ্যারেস্ট হতে পারে কি না, আপনাদের অ্যান্সার আশা করে পেয়ে গেছেন যে হ্যাঁ, আসামিদেরকে চাইলে পুলিশ এখন অ্যারেস্ট করতে পারবে, যেহেতু মামলাটা 302 ধারায় দায়ের করা হয়ে গেছে, ঠিক আছে। এই বিষয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন কমেন্ট সেকশনে, আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব। আর যদি ডিটেইল জানতে চান সেক্ষেত্রে কোনো লিগাল অ্যাসপেক্ট থেকে আর কি ডিটেইল যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি ডিটেইল আরও ভিডিও বানাবো। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।
ধরা পড়া কিন্তু যদিও বিচারের একটা অংশ, কিন্তু যারা ধরা পড়বে তারা কি পালাতে পারে কিনা। আপনি দেখেছেন আদালত কিন্তু এটা আদেশ দিয়েছে যে এই 2 জন আসামি বা এই 7 জন আসামি বাংলাদেশ থেকে বাইরে যেতে পারবে না, ইমিগ্রেশনে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে। তাহলে কিন্তু এটাও একটা জিম্মার মতো আছে যে তারা পালাতে পারছে না দেশ ছেড়ে। তাহলে আর তারা যে কোনো সময় মানে যদি ইনকোয়ারি অফিসার মনে করে তাকে অ্যারেস্ট করতে হবে তাহলে অ্যারেস্ট করতে পারে। আবার যদি তারা মনে করে আমরা যে আদালতে মামলা চলছে মহানগর দায়রা জজ আদালতে, সেখানে আমি হাজির হতে পারি, সেটাও হতে পারে। আবার যদি তারা মনে করে যে হাইকোর্ট থেকে জামিন নেব, সেটাও করতে পারে। এবং মানে যদি মানে গ্রেপ্তার করাটা অত্যাবশ্যক নয়, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তাই তারা মানে সারেন্ডার করলে অবশ্যই তারা হাজতে ঢুকবে বলে আমার বিচার জীবনের মানে অভিজ্ঞতা বলে। ওই সময় সালমান শাহকে কেন হত্যা করেছে তার সাথে কিন্তু বর্তমানে শাকিব খানের অবস্থা কিন্তু কোনো মিল নেই, এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে তাকে কিন্তু চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করা হয়নি। তাকে হত্যা করা হয়েছে হলো এই ভালোবাসা বা কি বলবো বা নেগেটিভ অর্থে বলবো এই কারণে সামিরার সাথে হয়তো বা আজিজ মোহাম্মদ ভাইয়ের এবং তার সাথে আরও কয়েকজন সহযোগী হতে পারে। যেহেতু সে বড় একটা প্রযোজক ছিল, তার সহযোগী কিন্তু আমাদের মিডিয়া লাইনেরও অনেক হতে পারে বা থাকতে পারে। তাই শাকিব খানের ব্যাপারে এরকম ঘটবে এটা ভাবার এখন পর্যন্ত উপায় নেই। কেন শাকিব খানের এখন বিবাহিত বা বৈধ বউ বলতে কেউ নেই, আর বউর সাথে 2টি বউর সাথে যেটা সাবেক ছিল তাদের সাথে তাদের কিন্তু ওই খারাপ সম্পর্ক নেই। তারা রেগুলার আমেরিকা অপবিশ্বাসও দেখা করছে এবং দেখা করছে, বুবলিও দেখা করছে। তাই শাকিব খানকে মেরে ফেলবে, এটা হলো শাকিব খানের একটা ভক্ত আছে, এই ভক্ত গ্রুপকে নেওয়ার জন্য নীলা চৌধুরী হয়তো ছেলের প্রতি বেশি আদর, ছেলের প্রতি সব মায়ের ভালোবাসা থাকা দরকার, সে কারণে এটা তুলেছে যে শাকিবেনদের মানে সাপোর্টটাও সে নিবে। কিন্তু এই সাপোর্ট নেওয়ার কিন্তু আইনের দৃষ্টিতে কোনো মূল্য নেই। এটা সাক্ষীতে আসবে যে কাকে বুকিং করা হয়েছে, কাকে সুপারিশ দেওয়া হয়েছে, কাকে হত্যার মানে পরিকল্পনা করতে বলা হয়েছে, এগুলি এখন আসতে পারে। আসার সময় সাক্ষীদের সাক্ষ্যতে আসলো কিনা সেটা ব্যাপার দরকার। কারণ যেহেতু উঠেছে যা রটে তা কিছুটা বটে, তা কতটা বটে এটা সাক্ষী প্রমাণে আসবে। এটা এই পর্যায়ে বলা যাচ্ছে না যে সাক্ষীরা যে কয়েকজন সাক্ষী আছে তারা কি সাক্ষী দিচ্ছে, এটা দেখলেই বোঝা যাবে যে কত টাকা দেওয়া হয়েছে, কে নিয়েছে অগ্রিম, কত নিয়েছে, পরবর্তীতে কত পেয়েছে, তারা কি খেয়েছে, মারার পর কি খেয়েছে, তারপর কোথায় টাকা ভাগ হয়েছে, এটা প্রমাণ হবে। এটা বলবো আমি শিল্পী সমিতির ব্যর্থতা। কেন হলো শিল্পী, সাকিব খান হলো মানে সালমান শাহ হলো শিল্পী, এটা শিল্পী সমিতির ব্যর্থতা বলবো। শিল্পী সমিতি কি শিল্পীদের স্বার্থ দেখবে, শিল্পী কারা, যারা অতীতে ছিল, যারা এখন আছে, তারা ভবিষ্যতে আসবে। কিন্তু সালমান শাহর মতো একজন শিল্পীকে তো অবশ্যই তাদের মূল্যায়ন করা দরকার এবং তাদের ব্যাপারে অন্তত একটা মানববন্ধন করা দরকার ছিল। এবং তারা জোর দাবি যে আমরা উচিত বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। এতে কে বাঁচবে বা কে খালাস হবে ব্যাপার না। আমাদের যে আরেকজন শিল্পী আছে ডনের নামটাও কিন্তু আসতেছে, কিন্তু ডনের আমরাও চাই না যে বিনা বিচারে বা অযথা সে হরেনি হোক, ডনও আমাদের শিল্পী সমিতির লোক, কিন্তু আমরা ন্যায় বিচারটা তো চাইতে পারি। শিল্পী সমিতির একটা দায়িত্ব, তারা বলুক যে আমরা ন্যায় বিচার চাই, যেন একজন নিরাপরাধ লোক দোষী সাব্যস্ত না হয়, আবার একজন দোষী লোক নিরাপরাধ সাব্যস্ত না হয়, এটা শিল্পী সমিতির দায়িত্ব। আমি একজন আইনজীবী, আমি নিজেও সালমান শাহর একজন ভক্ত। তো আমরা 2017 সালে আন্দোলন করেছি এটা নিয়ে। আর যখন এটা তো তখনকার সময়ে এটাকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 29 বছরের পরে যে তারাটা পিবিআই, যে বনজ কুমার মজুমদার সাহেবের নেতৃত্বে পিবিআই যে একটা রিপোর্ট দিয়েছে, এটা আমরা পর্যালোচনা করে দেখেছি, এর মধ্যে অনেক হেরফের হয়েছে। এবং বনজ কুমার মজুমদার সাহেবের সাথে আমার পার্সোনাল রিলেশন ছিল, পরিচয় ছিল। আর ধানমন্ডি 4 নম্বরে ওনার হেড অফিস আমি গিয়েছি। তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে দাদা, আমি তো সালমান শাহ ভক্ত, আপনার রিপোর্টটা আমাদের মন মতো হয় নাই। ভাই যেটা আসছে এটাই দিচ্ছি, এক কথায় উত্তর দিয়েছি। আসলে এটা একটা হত্যা ছিল, ইট ওয়াজ নট সুইসাইড, প্রি প্ল্যানিং মার্ডার। কারণ তারা যে আত্মহত্যা করবে, একটা মানুষ আত্মহত্যা যে করবে মানুষ, সালমান শাহ যদি আত্মহত্যাই করতো তাহলে তো সে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে তার জীবনের নিরাপত্তা চাওয়ার প্রয়োজন ছিল না। তার স্ত্রী সামিরার লোকে তার অনেক ঝামেলা ছিল, এটা তার মামা কুমকুম ভাই জানতো, তার মা নীলা চৌধুরী জানতো, সবাই জানতো তার যে ফ্যামিলিগত এই সমস্যাটা। মানে সামিরা যে কোনো বিষয় নিয়ে তাকে সন্দেহ করতো, বা এই যে শাবনুরের লোকে ছবি করতে পারবে না, এটা আলটিমেটাম দিয়েছিল। সালমান শাহ যদি আত্মহত্যাই করবে, ফেনে ঝুলাইবে কেন? তার লাইসেন্স করা রিভলভার ছিল। সালমান শাহ না, সালমান শাহ একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, সিলেটের, আমার বাড়ি সিলেটের সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তার ফ্যামিলির সবারই লাইসেন্স করা অস্ত্র আছে। কোমরে অস্ত্র থাকতে সে কেন ফেনে লটকাবে, ফেনে ঝুলবে? আপনারা দেখেন প্রশ্নগুলা সুরতাল রিপোর্টে যেগুলো আসছে, একটা মানুষ হত্যা হইলে পরে এই যে মানে গলাতে দড়ি দিয়ে আত্মহত্যা করলে তার জিহ্বা বেরোবে, কোথাও রিপোর্টে কিন্তু জিহ্বা বের হয় নাই, কন্ট্রোনালি ভেঙে যায়। আমরা যারা আইনজীবী হিসাবে আমরা যারা পোস্টমর্টম রিপোর্ট আমরা পর্যালোচনা করি, কন্ট্রোল এটা ভেঙে যায়, যেখানে করবে ফ্যানটাতে ঝুলবে, এটা অনেকটা বাঁকাতেরা হয়ে যায়, এরকম একটা বিষয়।
ওইখানে কোনো সিমটম নাই, তাকে বলে দেওয়া হয়েছে সে আত্মহত্যা করছে। আচ্ছা, আত্মহত্যা, সামিরার মুখে আত্মহত্যা, এটা একজন সুপারস্টার তখনকার সময় এবং এখনো স্টিল নাও হিজ সুপারস্টার অল ওভার বাংলাদেশ, এখনো আমাদের কাছে সে সুপারস্টার। সে দড়িটা কোথা থেকে আসলো? এই যে একটা লাল রশি, লাইলনের রশি, দড়িটা কোথা থেকে আসলো? এটা কেউ প্রশ্ন করে নাই। একটা বাসার মধ্যে, একটা পার্সোনাল বাসায় ক্লোরোফর্ম থাকবে কেন? ক্লোরোফর্ম এটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া। সাধারণত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে এই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে পুশ করে এটা অপারেশন করা হয়, সেলাই করা হয়। কিন্তু এখানে এই ক্লোরোফর্মটা তার বাসায় পাওয়া গেছে, আলামত হিসেবে পাওয়া গেছে, সিরিজ পাওয়া গেছে, তারপর তো এটা আত্মহত্যা বলছে। আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে সামিরা প্রতিটা ইন্টারভিউতে উনি দাবি করছে এখনো সালমান শাহর ওয়াইফ দাবি করছে, সেই বিষয়ে আপনার কাছে জানলে কি বলবেন? না না, সে তো একটা হিংস্র, বাংলাদেশের কোনো হিংস্র মহিলা দেখি এই সামিরা, তার পিছনে এত শক্তি, সে গত 29 বছর একটার পর একটা স্বামী পাল্টাইছে, তারপরে তাকে কেউ গ্রেপ্তার করতে পারে না, তাকে ছুঁতে পারে নাই। আপনারা জানেন এই মামলার অন্যতম আসামি আজিজ মোহাম্মদ ভাই, হ্যাঁ, এটা বিশ্বের মাফিয়াদের একজন, এটা ভয় পাবে স্বাভাবিক। আগের পুলিশ প্রশাসন ভয় পাইছে এটা। এখন দেখেন এখনো কেন এই আত্মহত্যা মামলাটাকে ঢাকার 6ষ্ঠ আদালত মহানগর হত্যা মামলা হিসাবে এটা অ্যাকসেপ্ট করেছে। রমনা থানা একটা হত্যা মামলার আসামি কেন পলাতক থাকবে? আর পুলিশ অফিসার উনি ওসি সাহেব কেন বলবে যে আমরা ট্রেকিং এ রাখছি? এটা তো গোপনীয় বিষয়। একটা কোল রেকর্ড ভাইরাল হয়েছে সালমান শাহ সামিরা, সেই বিষয়টা একটা জিনিস অভিযোগ করছে যে সালমান শাহ বেঁচে থাকার অবস্থায় পরকীয়া আসক্ত ছিল সামিরা, হাতে নাতে ধরেছেন। হ্যাঁ, এটা হাতে নাতে ধরেছেন, সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা তো আপনি দেখেছেন, এই যে সালমান শাহ যে পিএস ছিল, এই পিএস ছিল মনসুর সাহেব, উনি বলেছেন যে সালমান শাহ একদিন অসুস্থ হইয়া, নাকে মুখে বমি, অচেতন হইয়া উনি গাড়িতে করে নিয়ে যেতেছে, তারপরও সামিরা কিন্তু বাসা থেকে নাইমে আসে নাই, বাসা থেকে একবারও নাইমে আসে নাই তাকে দেখার জন্য, এবং কষ্ট করেন। এবং দেখা গেছে সালমান শাহ একদিন বলেছিল, মনসুর কি বলছে যে মনসুর নারী জাতিকে বিশ্বাস করবে না, মায়ের জাতি শ্রদ্ধা করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এটা তার কত বড় একটা হৃদয়ের, মানে আমরা যে আহ করে একটা উচ্চারণ করি শব্দ, এই ধরনের একটা শব্দ, মানে সে যে মানে ফ্যামিলিতে কি ধরনের অশান্তিতে ছিল। আমি কুমকুম ভাইয়ের সাথে কথা বলেছি একটু আগে, আমি অনলাইনে কথা বলেছি, উনি সোমবারের টোটাল ফাইল নিয়ে আমার চেম্বারে আসবেন। তা আমার কথা হলো, কুমকুম ভাই নিজেই বলছেন, আমাদেরকে বলছেন যে সালমান শাহ কিন্তু ওই দিন রাত্রে বলছিল যে মামা আমি চলে আসবো, সিলেটে এসে কয়েকদিন থাকবো, আমার খুব একটা আনিজি লাগতেছে, অশান্তি লাগতেছে, সিলেটে এসে থাকবো, আর সকালে সামিরাকে ডিভোর্স দিয়ে আমি চলে আসবো। এই কথা বলার পরে সারা রাত্রব্যাপী তার উপর একটা পৈশাচিক নির্যাতন চালাইয়া, মানে একটা মানুষকে মারতে গেলে একটা সুপারস্টার সারা বাংলাদেশের মানুষের চোখে এখনো, আমার বাবা মা সবাই এখনো সালমান শাহকে ভালোবাসে। আমার গত ইন্টারভিউ থেকে আমার মা আমাকে ফোন দিয়েছে, বাবা তোমার ইন্টারভিউটা খুব দারুণ হয়েছে। আমার কথা হলো, একটা সুপারস্টার কে এইভাবে নির্যাতন করে মারছে, আসলে হত্যা কোনোদিন গোপন থাকে না, এটা সবাই জানে। এইবার যদি একটা জিনিস হইতে পারে, তদন্তটা যদি দ্রুত হয়, তাইলে হত্যাকারীরা সামিরা এবং ডনকে যদি অ্যারেস্ট করে ফেলে, রিমান্ডে আনলে অটোমেটিক বের হয়ে যাবে। দেরি করলেই আবার সেই 29 বছরে পৌঁছাবে, এটা আমি সংবাদ মাধ্যমে বলে দিলাম। এবং আইনের গতি দিয়ে যাবে, আইনের মাধ্যমে কে দোষী সাব্যস্ত হবে তার অবশ্যই বিচার চাই আমরা। কারণ এমন একটি ছেলে বাংলাদেশ থেকে চলে গেছে, এমন একটি ছেলে অল্প বয়সে চলে গেছে, তো তার জন্য তো সারা পৃথিবীর মানুষ তার দোষীদের মানে শাস্তি দাবি করছে। আমি নিঃসন্দেহে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত আইনের মাধ্যমে। আইন তো আইনের গতি দিয়ে যাবে। এবং খালাম্মা আন্টি, আমি আন্টি বলি, আন্টির সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আন্টি ভালো বিচার পাক, সালমান শাহর সূক্ষ্ম বিচার হোক, এটা আমিও চাই, সবাই চায়। এই তো সবাই চায়। ওই সময়ে যখন মারা যায় আপনি শুনেছিলেন, গিয়েছিলেন কিনা? 100%। পরের দিন সকালবেলাতে যাবো না, হাসমতের, আমার বন্ধু হাসমতের ছবিটা অর্ধেকই ছিল। কত মানুষ যে ওদিন আসছিল। এবং আসলে ভক্ত তো ভক্তই, যে ভালো কাজ করবে, যে ভালো মানুষ, তাদের ভক্ত তো ওরকমই থাকা উচিত। সত্যি কষ্ট লেগেছিল, অনেক কষ্ট লেগেছিল, অনেক কষ্ট। সেই কষ্ট বোঝানোর মতো না। আমরা অনেকদিন পরে কাজ করি, প্রতিদিন হয়তো সকালবেলা আসতো, কাজ দেখা হতো, আর মা তো তার সন্তানদের বুকে নিয়ে শুইত। সেই মা কিভাবে সহ্য করতে পারছে? আল্লাহ যে এতদিন যাবত খালাম্মার মানে যন্ত্রণা, কষ্ট, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া এবং খালাম্মার প্রতি অশেষ মানে ভক্তি, সোজা কথা। তো অবশ্যই কষ্ট লেগেছে, অনেক কষ্ট লেগেছে, অনেক। হত্যা মামলা হিসেবে রমনা থানাকে দিয়েছে, এটাতে আপনি কতটুকু স্যাটিসফাই বা কি বলবেন? আসলে কি এই থানা, হত্যা মামলা, বিচার আচার, এইগুলো নিয়ে তো আমি কখনো দৌড়াই নাই, আর এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাও নাই। তো এই ব্যাপারে বলাটা আমার শুভনীয় না। অবশ্যই নিয়েছে না,
তো নিয়েছে তো, যেটা আইন বিজ্ঞ আদালত যে আদেশটি দিয়েছেন সেই আদেশটি তো সম্মানিত থানা কর্তৃপক্ষ অবশ্যই সেটা নিয়েছেন না? আপনারা জানেন যে বললেন যে নিয়েছে, তো নিয়েছে, এখন বিচারের গতিতে চলবে, আইনের গতি দিয়ে যাবে। যদি তারা দোষী সাব্যস্ত হয় অবশ্যই সেই দোষের বিচার হবে, দেশের আইন অনুযায়ী তারা অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। ডনকে নিয়ে কি বলার আছে আসলে? ডন খুব ভালো ছেলে, ডন আমার স্টুডেন্ট ছিল এবং আমি জানি ও ফিল্ম পাগল, ডন হলো ফিল্ম পাগল, ওর বোনরা ওরা অনেক বড় লোক, এবং আমেরিকার ভিসাও চলে আসছিল সেই হিসাবে ডন চলে যাওয়ার জন্য, কিন্তু ফিল্মের জন্য ডন আমেরিকায় যায়নি। এবং ডন অত্যন্ত ভদ্র, বিনম্র একটি ছেলে, নম্র ভদ্র একটি ছেলে, এবং এখনো 10 মাইল দূরে যদি আমাকে দেখে চেয়ার টেনে দাঁড়াবে, আইসা সালাম করবে, আমার চেয়ারে বসতে দিবে, তারপর বসবে। তো এমন একটি ছেলে ডন। তো ডনের সম্বন্ধে যদি কেউ বাজে মন্তব্য করে, খারাপ লাগে। আমি তো ডনের সব চিনি, জানি, এই আর কি। ডন সালমান শাহর অত্যন্ত ক্লোজ একজন বন্ধু ছিল, এবং যেখানে যাইতো সালমান শাহ ডন একসাথে যাইতো। এবং সালমান শাহ যখন গাড়িটা নিচ্ছে, সুন্দর গাড়িটা, পাখাওয়ালা গাড়িটা, সে আমি জানি সে সালমান শাহকে নিয়ে সে ভ্রমণে গেছিল এবং অনেক জায়গায় ঘুরতো তারা ডনকে নিয়ে। এবং ডন ছিল অত্যন্ত প্রিয়ভাজন একজন বন্ধু সালমানের, সেটা আমি জানি। এবং অন্য 10 জনে কি বললো না বললো সেটা আমার কোনো কিছু আসা যায় না, আমি জানি না। অনেকে বলছে যে ওই সময় কি গুঞ্জন শুনছি আমরা, যেটা যে ডনকে নাকি রাস্তা থেকে নিয়ে আসে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একটা বানোয়াট কথা। ডনের ব্যাকগ্রাউন্ড আপনারা খুঁজে বের করেন, তারপরে কে জানেন যে ডন কি রাস্তার তেনে কুড়াইয়ার ছেলে, ডন কি কাজের ছেলে, ডন কি কাজ করবে। এবং ডন অত্যন্ত কি বলে হ্যান্ডসাম এবং সুদর্শন একজন পুরুষ। তো সে কিভাবে হয়? আর তার স্টাইলই তো অন্যরকম ছিল, ডনের স্টাইলই আলাদা থেকে আগে থেকেই। আরে গেট আপ মানে কি, ও দেখলে মনে হয় যে আসলে একটা ছেলে আসতেছে। সুদর্শন কাকে বলে ডনকে দেখলে বোঝা যায়। আর ডনকে যখন সালমান শাহর সঙ্গে কাজ করতো, দুজনকে প্যারালাল, দেখতেই সুন্দর লাগতো, ভালো লাগতো দুজনকে। তো একসাথে কাজ করতে গেলে তো বন্ধুত্ব হবেই, একসাথে কাজ করতে গেলে তো আন্তরিকতা থাকবে, বাড়বেই। আমরা তাই তো দেখেছি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি তো দেখেছি, যে কোনো প্রোগ্রামেও দেখেছি, যে কোনো জায়গায় ডন সালমান শাহ যাইতো আমরা দেখতাম। ডন তো আসামি হিসেবে দেওয়া হয়েছে, কি বলা আছে আপনার? এখন খালাম্মা কেন ডনকে আসামি হিসাবে দিয়েছে, ডনকে আমরা বাইরে দিয়ে দেখতাম, কিন্তু খালাম্মা তো বাহিরও দেখেছে, শুটিংও দেখেছে, এবং ওনার ঘরে যখন যাইতো, 2 ছেলে যখন একসাথে বসে খাওয়াইতো, এবং খালাম্মা যখন দেখতো 2 ছেলে একসাথে গেছে, তো তাদের আচার আচরণগুলো খালাম্মা ফলো করেছে। সেটা কেন করেছে সেটা জানে। আমার ছেলে কার সাথে চলে, আমার ছেলের সাথে কে কি ব্যবহার করে, কার সাথে কিরকম আচার আচরণ, আমি অবশ্যই সেগুলো ফলো করব। তো খালাম্মা কি ফলো করেছে, খালাম্মার কোন সেন্স দিয়েছেন, এটা খালাম্মাই বলতে পারবে না, আমি বলতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যেই আসামিদেরকে গ্রেপ্তার করবে তারা। দেখা যাক কখন, কবে, কিভাবে, কোথা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আসামিদের তারা। আমাদের সালমান ভক্তদের একটাই দাবি, অতি দ্রুত সময়ের মধ্যে সালমান হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোরতম সাজা প্রদান করা হোক। দীর্ঘ 29 বছর লেগে গেল এই মামলাটির এখনো সঠিক রায় আমরা পেলাম না, আমরা ন্যায় বিচার আজ পর্যন্ত পেলাম না। এতদিন অপমৃত্যু নামে চালিয়ে দেওয়া হয়েছে, এখন সালমান শাহ হত্যা মামলার নতুন করে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হলেও সেরকম তদারকি আমরা দেখছি না আইন শৃঙ্খলা বাহিনীর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি চান অতি দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হোক আসামিদের? এবং আপনারা কি মনে করছেন, খলনায়ক ডন এবং সামিরা হক তারা কি মূল আসামি? আমি তো মনে করি সামিরা হক, সালমানের স্ত্রী, সে সরাসরি সম্পৃক্ত এই ঘটনার সঙ্গে। আপনারা জানাবেন আপনারা কি মনে করেন, এবং তাদেরকে গ্রেপ্তার করে কি ধরনের শাস্তি প্রত্যাশা করছেন আপনারা, সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা। জনমতের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা এখনো পর্যন্ত জনমত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে জনমত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে বলতে চাই আপনাদেরকে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন যদি সালমান ভক্ত হয়ে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।